শেষে নাজমুন বৃষ্টি গল্পের প্রথম অংশ। স্বামীর শার্টের পকেট থেকে অনুর হারিয়ে যাওয়া বিয়ের আংটিটা গড়িয়ে পড়তেই সে বেশ চমকে গেল। এই আংটিটা হারানোতে 2 দিন আগে অনুকে কতই না অপবাদ সহ্য করতে হয়েছিল। আংটিটার জন্যই তাদের সম্পর্কের এত অবনতি, আর সেই আংটি কিনা তারই স্বামীর পকেটে। এমনকি সেদিন সবাই যখন অনুকে ছোটলোক বলে কথা শোনাতে ব্যস্ত, তখন আদিত্য তার সাথে ছিল না। সেও কথা শোনাতে ছাড় দেয়নি। এগুলো ভাবতেই চক্ষুদয় আদিত্যর সেদিনের বলা কথাগুলো ভেসে উঠল। সেদিন ভরা বাড়ির মেহমান ছিল। আদিত্যরই বোনের অনুষ্ঠান ছিল। ভরা মেহমানদের সামনে শাশুড়ি বলেছিল অনু যাতে তার বিয়ের আংটিটা নিয়ে আসে। যদিও তিনি বিষয়টা লুকোচুরি করেই বলেছেন, কিন্তু অনু যখন সেটা তন্ন তন্ন করে খুঁজেও পেল না, তখন সে কথা শাশুড়িকে জানাতেই তিনি উঁচু আওয়াজে গালির সহিত বলে উঠল, সামান্য বিয়ের আংটিটাকেও রেহাই দিলা না বৌমা। অনু শাশুড়ির হুট করে এমন চিৎকার করে এমন কথা বুঝতে পারেনি। তাই সে উত্তর কি দিবে বুঝে ওঠেনি। বুঝবে কিভাবে? সে তো জানতো না এসবের মূল কি। সে না বোঝার ভঙ্গিমায় শাশুড়ির জবাব দিল, বুঝিনি মা। শাশুড়ি আরো আওয়াজ বাড়িয়ে চিৎকারের সহিত প্রত্যুত্তর করল, বুঝনি? নাকি না বোঝার ভান করছো? তার চিৎকার শুনে আশেপাশের সবার দৃষ্টি অনুর উপর এসে পড়ল। সবাই সিনেমার কোনো দৃশ্য দেখার মতো করে অনুর চারপাশে এসে দাঁড়ালো। তখন অপমানে অনু মাথা নিচু করে ফেলল। আছিয়া বেগম আরো চিৎকারের সহিত শুধালো, এখনো সময় আছে বৌমা। আংটি কই? স্বীকার করো। অনু এখনো কিছু বুঝে উঠতে পারেনি। শাশুড়ি তার কাছ থেকে কেমন জবাব আশা করছে তা সে গভীরভাবে ভেবেও পাচ্ছে না। চারদিকে থেকে সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ। অপমানে তার সারা শরীর কাঁপছে। এতটা অপমান সে তার জীবনে কোনোদিন হয়নি। তার চোখ বেয়ে ঝর্ণার স্রোতের মতো অশ্রু গড়িয়ে পড়ছে। সে এই মুহূর্তে তার সবচেয়ে প্রিয় মানুষ বাবাকে স্মরণ করছে। আজ যদি বাবা এই জায়গায় থাকতো, তাহলে কি তিনি তার মেয়ের এমন অপমান দেখতে পেতেন? কি বা করতেন তিনি? অনুকে মাথা নিচু করা অবস্থায় দেখে তার শাশুড়ি আছিয়া বেগম আঁচলে মুখ ঢেকে কান্নার ভান করে আরো উঁচু আওয়াজের সহিত বলে উঠেছিল, এটা আমার ছেলে প্রথম বেতন থেকে কত কষ্ট করে কিনেছিল, আর তুমি কিনা সেটা হারিয়ে ফেললে। আদৌ হারিয়ে ফেললে নাকি কোথাও কাউকে দিয়ে দিয়েছ? উনার শেষ কথাটা শুনে অনু কান্না চোখেই তাচ্ছিল্য হাসল। এতক্ষণে তার সব ক্লিয়ার। এজন্যই উনি আন্টি খুঁজে ভরা বাড়ির সামনে অনুর একটা খুঁত বের করার চেষ্টা করেছিল। উনার স্বার্থ হাসিলের জন্য। উনি বৌমা এই সম্বোধনটা শুধুমাত্র লোক দেখানোর জন্য বলেছে। উনি তো এমনিতে অপা ছাড়া কথাই বলতে পারেন না। আছিয়া বেগম আর অপেক্ষা করলেন না। তিনি উপরোক্ত কথাগুলো বলেই ছেলের কানে আরো বিষ ঢাললেন। দেখেছিস বাপ, তোর সেই প্রথম স্মৃতিটাও যত্নে রাখতে পারল না। কেমন মেয়ে এনেছিস? অনু চোখ তুলে আদিত্যর দিকে ভরসার চোখে তাকালো। এত এত অচেনা মানুষের ভিড়ে সেই একমাত্র আপন চেনা মানুষটিকে এগিয়ে আসতে দেখে অনুর চোখে মুখে তীব্র আশা ভেসে উঠল। কিন্তু না, আদিত্য এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সান্ত্বনা বা ভরসা দেওয়ার জন্য নয়। অনুর এখনো সেই নতুন আদিত্যর কথা কানে ভাসে। সেই প্রথম অনুর চেনা আদিত্য সম্পূর্ণ অচেনা আর নতুন রূপে ধরা দিয়েছিল। আদিত্য এগিয়ে এসে সবার সামনে অনুর উদ্দেশ্যে বলে উঠল, যে এত সুন্দর বিয়ের দিনের ভালোবাসার যত্ন করে রাখতে পারে না, সে আমার কি যত্ন করবে? বলেই এরপরে মায়ের দিকে তাকিয়ে বলেছিল, মা তুমি ঠিকই বলেছিলে, আমি শুধু শুধু ওর পেছনে দৌড়াচ্ছি। আজ থেকে আর তোমার অমান্য হব না আমি। বলেই সে অনুকে এতগুলো মানুষের মাঝে প্রশ্নবিদ্ধ অবস্থায় ফেলে চলে গিয়েছিল। অনুর সেদিন এত মানুষের প্রশ্নের কোনো জবাব দেওয়ার মতো ভাষা ছিল না। সব নতুন পরিচিত মানুষদের সামনে অপমানে সে ওইভাবেই ঠায় দাঁড়িয়েছিল। পা যেন মেঝের সাথে কেউ আটকে রেখেছে তেমন অবস্থা হয়েছিল। সেদিনের পরে সম্পর্কের অবনতি শুরু। আর সেই সম্পর্ক ভালো হয়নি। দিন দিন দূরত্ব। অনুর অভিমান,
রাগ হয়েছিল, কিন্তু ভালোবাসার মানুষের সাথে রাগ থাকে না, থাকে শুধুই অভিমান। অভিমানটাও কাটিয়ে যেত যদি না আদিত্য সেদিন এসে ক্ষমা চেয়ে নিজের দোষ স্বীকার করত। কিন্তু না, আদিত্য সেদিন সম্পূর্ণ নতুন রূপে অনুর কাছে ধরা দিয়েছিল। অনুকে ভুল প্রমাণিত করে আগের আদিত্য ওই দিনই পাল্টে যেতে শুরু করল। আর বোকা অনু বুঝতেই পারল না এসব কিসের জন্য। সে ভাবল তার সেই স্মৃতি আন্টিটার জন্য হয়তো আদিত্য এমন করেছে। হয়তো আদিত্য অনেকটা কষ্ট পেয়েছে ভেবে অনু তার নিজের ঘাড়ে সব দোষ নিল। সেদিন ভেবেছিল ভুল তো তারই। আদিত্যর কথায় তো সঠিক। সেই তো বিয়ের আংটিটা যত্নে রাখতে পারেনি, কিন্তু অনুর মন মানতে চাইল না, কারণ সেই বিয়ের আংটিটা অনু অনেক যত্নের সহিত রাখত। আদিত্যর অনুপস্থিতিতে প্রতিদিন সেই আংটি বের করে স্মৃতিস্মরণ করত। এরপর যত্নের সহিত একই জায়গায় রেখে দিত। তাহলে কিভাবে সেটা সরল? কিন্তু অনু এই প্রশ্নের উত্তর অন্য কিছু ভাবতে চাইল না, তাই তো সব দোষ মাথা পেতে নিয়েছিল। নিজের মনকে বুঝাতো, হয়তো সেদিন কোনো কারণে অন্য জায়গায় রেখেছে। মনে পড়ছে না, হয়তো না হয় কোথাও হারিয়ে ফেলেছিল। অনু সেদিন পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও সেটা আর পেল না। নিজের মনকে বুঝো দিল, তারই দোষ সেটা। তাই তো আদিত্য এত অবহেলার পরেও অনু পেছনে পেছনে ঘুর ঘুর করেছিল। কিন্তু আদিত্যর অনুর উপস্থিতি বিরক্ত হতো সেটা বুঝিয়ে দিত, কিন্তু বোকা অনু এসবের পেছনে তার হারিয়ে ফেলা আন্টির ঘটনা লুকায়িত ভেবে আরো ঘুরঘুর করত। ভালোবাসত, যত্ন নিত আদিত্যর। কিন্তু সেই আদিত্য কি না এসবের পেছনে? তবু অনুর বোকা মন বিশ্বাস করতে চাইল না। অনু পেছনে ফিরে খাটে বসা স্বামীর দিকে তাকালো। আদিত্য ল্যাপটপে নিজের মতো করে এক ধ্যানে কাজ করছে। দেখতে কি নিষ্পাপ লাগছে। অথচ অনু কিছু সময় তাকিয়ে রইল আদিত্যর দিকে। আদিত্যকে কি জিজ্ঞেস করবে? সে এই আংটিটা কোথায় পেল? আর পেলেও এটা লুকিয়ে কেন রেখেছে? যেটার সূত্র ধরে তাদের সম্পর্কের এত অবনতি, সেটাই বা লুকানোর কি আছে? নাকি এর পেছনে আদিত্যর হাত? দ্বিতীয়বার এটা ভান্নাতেই আসতে অনু ভড়কে গেল। এগুলো কি ভাবছে সে? আদিত্য কেন শুধু শুধু আংটিটা সরাতে যাবে? আর সরালেও সে তো কথা শোনাতো না। অনু ভুল ভাবনাগুলো সরিয়ে দিয়ে তার ভাবনাটা ধামা চাপা দিতে চাইল, কিন্তু তবুও কোথাও জানি খটকা লাগলো। ঘুরে ফিরে সেই একই উত্তর আসছে অনুর মনে, কারণ সেই আংটি আদিত্যর শার্টের পকেটেই বা কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর অনুর কাছে বারবার আসছে। কিন্তু সেই উত্তর সে বিশ্বাস করতে চাইছে না। তাহলে কি সত্যিই আদিত্য তার উপর বিরক্ত? ভালোবেসে যার হাত ধরে এসেছে সেই কিনা সত্যিকারে পাল্টে গিয়েছে? তাহলে তার বাবাই কি সত্যি ছিল? অনুর মনে একে একে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। সবকিছুর পেছনে কি আদিত্যরই হাত? চলবে ইনশাআল্লাহ। চৈত্র শেষে নাজমুন বৃষ্টি। পর্ব 1। চৈত্র শেষে নাজমুন বৃষ্টি। পর্ব 2+3। অনুর চোখ অশ্রুতে টলমল করে উঠল। আদিত্যর হাত ধরেছিল সে ভালোবেসে। সেই ভালোবাসায় ভরসা করে অনু এতদূর এসেছে, আর সেই আদিত্য কিনা সৎমায়ের ঘরে ঠিকমতো খাবার পর্যন্ত পেত না। সে সময় একদিন কলেজে আদিত্য তাকে দেখে প্রেমপত্র দিয়েছিল। এরপরই এক কাপড়ে তাকে তুলে দিয়েছিল সৎমা। বেলা তো অনেক হলো, খাবার কি পাবো? অনু ভাবনায় এতটা মশগুল ছিল যে আদিত্যর বলা কথাটা শুনেও খেয়াল করল না। সেই পিঠ টেকিয়ে বসাতে আদিত্য অনুর মুখায় দেখতে পেল না। আদিত্য অনুর এমন চুপ বনে যাওয়াতে খটকা লাগলো। সে ল্যাপটপ রেখে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। উঠেই অনুর কাছে এগিয়ে এলো। কি বলছি? কথা কান দিয়ে ঢুকছে না। অনু এবার চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। সে নিজেকে শক্ত করল। মনে মনে সব উত্তরের জন্য প্রস্তুত হয়ে রইল। হাতে থাকা আংটিটা উপরে তুলে আদিত্যর চোখের সামনে ধরতেই সে চমকে উঠল। তার দৃষ্টি চোরা। এই দৃষ্টি তো অনু চিনে। আদিত্য কোনো সঠিক কথা বেঠিক করতে গেলে এই দৃষ্টি ব্যবহার করে। অনু কিছু বলার আগেই আদিত্য তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, এই আংটি তুমি কই পেলে? অনু হেসে জবাব দিল, কেন?
তুমি নিজেই সরিয়ে ভুলে গিয়েছো নাকি? অনু, তুমি ভুল বুঝছো। আংটিটা কোত্থেকে আমার পকেটে গিয়েছে আমি জানি না। তুমি কিভাবে জানো এটা যে তোমার পকেটে পেয়েছি? অনুর এমন আকস্মিক সোজাসাপটা প্রশ্নে আদিত্য মিয়ে গেল। সে নিভে যাওয়া কণ্ঠে জবাব দেওয়ার চেষ্টা করল। না মানে, তোমার হাতে আমার শার্ট, তাই ভাবলাম ওখান থেকে পেয়ে আমাকে জিজ্ঞেস করছো, তাই নাকি? কিন্তু তোমার দৃষ্টি তো আমি চিনি আদিত্য। এতটা চোরা দৃষ্টি কেন তোমার? কি নিয়ে ভয় পাচ্ছ তুমি? অনুর এমন শান্ত কণ্ঠে আদিত্য ভড়কে গেল। সে নিজেকে শক্ত করে জবাব দিল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো অনু। তোমার সীমা অতিক্রম করিও না। অনু আর নিজেকে সংযত করতে পারল না। সে চেঁচিয়ে আদিত্যর উদ্দেশ্যে বলে উঠল, অহ আচ্ছা, আমি অতিক্রম করছি সীমা। আর তুমি, তুমি যা করেছো তা কি সীমার মধ্যে পড়ে? অনু, বলেই আদিত্য চর দিতে উদ্যত হতেই পরক্ষণে হাত গুটিয়ে নিল। অনু আর কথা বাড়ানোর প্রয়োজনবোধ মনে করল না। তার আর ইচ্ছেও হল না। তার কষ্ট লাগলো আদিত্য আজ তাকে মারতে হাত উঠিয়েছে। অথচ দোষটা আদিত্যরই। অনুর যা বোঝার ছিল তা সে বুঝে নিয়েছে। অনু রুম থেকে বেরিয়ে গেল। পেছনে থেকে আদিত্য বারবার বোঝাতে চেষ্টা করছে কিন্তু অনু শুনল না। সে ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়াতে নিলে রিহিকে তার শাশুড়ির সাথে কুশলাদি বিনিময় করতে দেখতে পেল। ইদানিং রিহির আনাগোনা বেড়েছে এই বাড়িতে। রিহি আদিত্যর আত্মীয় হয়। আগে তেমন না আসলেও ইদানিং অনেক আসছে। শুরু থেকেই আদিত্যর মা রিহিকে বেশ যত্নে রাখেন, তা অনু বিয়ের বছরেই টের পেয়েছে। রিহি অনুকে ডিঙিয়ে যেতে গিয়ে একটা হাসি দিল। যেই হাসিটা অনুর অনেক বাজে লাগে। অনুর চোখের সামনেই রিহি আদিত্যর রুমের দিকে পা বাড়ালো। আজ আর অনুর বাধা দিতে ইচ্ছে হলো না। কাকে বাধা দিবে সে, আর কেনই বা দিবে? যে ভয়টা কোনোদিন কল্পনায় ভাবতে চায়নি সে ভয়টাই যে সত্যি হতে যাচ্ছে। আর কি করে আটকাবে সে? আদৌ কি আর আটকানোর উপায় আছে? কাউকে কি জোর করে রাখা যায়? রিহি আদিত্যর রুমে যাওয়ার পরেও অনু বেশ কিছুক্ষণ ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সে আশা করেছিল আদিত্য হয়তো রাগারাগি করবে, চেঁচামেচি করে অনুকে ডাক দিবে। কারণ রিহি আদিত্যর আত্মীয় হলেও আদিত্য তাকে তেমন একটা পছন্দ করত না। অনু একদিনের কারণ জিজ্ঞেস করলে আদিত্য জানিয়েছিল, রিহির গায়ে পড়া স্বভাব আমি পছন্দ করি না, আর যখন তখন রুমে ঢুকে যাওয়াটাও ভীষণ অপছন্দের। এই রকমের মেয়ে আমার বিরক্ত লাগে। তাই তো ওকে দেখলেই আমি তোমাকে ডাকাডাকি করে পাশে নিয়ে আসি, যাতে রিহি আর আমার আশেপাশে না ঘেঁষে। পরের বার থেকে রিহি বাসায় আসলেই তুমি আমার রুমে চলে আসবে। সেদিন আদিত্যর এই জবাব অনুর ভীষণ ভালো লেগেছিল। সে মনে মনে বেশ খুশিই হয়েছিল। অনু উকি দিল আদিত্যর রুমের দিকে। সে ভাবল, এখন এখানে থেকে চলে গেলে হয়তো আদিত্য ডাকাডাকি করে ঘর মাথায় তুলবে, যাতে রিহি রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু না, আজকে আদিত্য আর অনুকে ডাকল না। যেটার আশায় দাঁড়িয়ে আছো সেটা আর হবে না। আমার ছেলে তোমাকে আর চায় না। আছিয়া বেগমের কথায় অনু ফিরে তাকালো। আছিয়া বেগম কথাটা বলেই ছেলের রুমে চলে গেলেন। আর অনু ঠায় ওখানেই দাঁড়িয়ে রইল। সে আর তোমাকে চায় না কথাটা অনু বার দুয়েক বিড়বিড় করে আওড়ালো। কথাটা সত্যি হলেও তার কেন জানি কান ঝা ঝা করছে। কথাটা তার এতটাই বিষাক্ত লেগেছে যে তার মনে হচ্ছে কানে কোনো পোকা ঢুকেছে। সে উপলব্ধি করছে আস্তে আস্তে আদিত্য অনেকটা দূর এগিয়ে গিয়েছে। কিন্তু তবু বোকা অনুর মন মানতে চাইল না। তার চেয়ে বেশি খারাপ লাগলো আজ অনুর শাশুড়িও সব বুঝে গিয়েছে। অনু ওখানে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করতেই চোখের বাঁধ মানল না। সে মেঝেতে বসে পড়ল। সে এই বাড়িতে কার আশায় এসেছে? যে কিনা আংটি লুকিয়ে সবার সামনে অনুকে অপরাধী করতে চাইছে তার আশায়। অনুর এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদিত্য আর আগের মতো নেই। অনু নিজেই বিড়বিড় করে আওড়ালো, মাত্র কয়েকদিনের মধ্যে মানুষ এমন বিষয়ভাবে পাল্টায় নাকি আমি ভুল ছিল?
আমি টের করতে পারিনি। অনুর চোখ গড়িয়ে অশ্রু নির্গত হতেই সে চোখ মুছে উঠে দাঁড়ালো। কেন কান্না করছে সে? বাবার কথা না শুনে নিজেই তো বেছে নিয়েছে আদিত্যকে। তাহলে কষ্ট তো তার পাওয়ারই কথা। তার আরো কষ্ট পাওয়ার কথা। শিক্ষা হওয়া দরকার। সৎমা তো তাকে বিদায় করতে পারলেই বাঁচে, কিন্তু এই বিয়েতে তো বাবা রাজি ছিল না। তিনি আদিত্যর পরিবারকে পছন্দ করেনি, কিন্তু অনুর জোরাজোরিতে রাজি হয়েছিল। আর সে সময় রাজিটাই যে অনুর জন্য অনেক সুখের ছিল। বাবা শেষ দিকে বিদায় দেওয়ার সময় আদিত্যর হাত ধরে সৎমায়ের আড়ালে বলেছিল, বাবা, আমার মেয়ে তোমাকে ভালোবেসেছে। আমার থেকে তোমাকে বেছে নিয়েছে। সেটার অবমূল্যায়ন করিও না। আদিত্য সেদিন মাথা নেড়ে সম্মতি দিয়ে জানিয়েছিল, আমি এটার মূল্য অবশ্যই দিব। আপনার মেয়েকে সুখে রাখব। ভরসা করতে পারেন। সেদিনের আদিত্যর বলা কথাগুলো অনুর এতদিন যাবৎ ভালো লাগলেও আজ আর ভালো লাগছে না। তার ঘৃণা হলো নিজের প্রতি। সেদিনের কথায় অনুর ভালো লাগা কাজ করে, ভরসা হলেও তার বাবা নামক প্রিয় মানুষটার হয়তো হয়নি। তাই তো তিনি বারবার সংকোচ করে আদিত্যকে পিছু ডেকেছিল। আদিত্যর কথায় আনিস মিয়া ভরসা করতে পারেননি। তাই তো উনি গাড়িতে তুলে দিতে গিয়েও একই সুরের কথা আবারও আদিত্যর উদ্দেশ্যে বলেছিলেন, যদি কোনোদিন মনে হয় ও তোমার কাছে বোঝা, কোনো কারণে কোনোদিন ওর গায়ে হাত তুলিও না। ও আমার অনেক শখের মেয়ে। প্রয়োজন পড়লে আমার মেয়েকে আমার কাছে দিয়ে যেও। আমার দরজা ওর জন্য সব সময় খোলা। অনু সেদিন হেসে বাবাকে আশ্বাস দিয়েছিল, এমন কোনোদিন আসবে না বাবা। ও অনেক ভালো। বিনিময়ে আনিস মিয়া বলল, তাই যেন হয়। তোর বাবার দরজা তোর জন্য সব সময় খোলা। আদিত্যর সাথে এক কাপড়ে বেরিয়ে এসেছিল সেদিন। কিন্তু সেই দিনটা যে সত্যি হবে তা কি করে জানত সে? অনু তাচ্ছিল্য হেসে আপনমনেই বিড়বিড় করে আওড়ালো, বাবা, ও তোমার কথা রেখেছে। ও আজ তোমার মেয়ের গায়ে হাত তুলতে গিয়েও তুলেনি। ফিরিয়ে নিয়েছে সেই হাত। শুধু আমিই পারলাম না তোমার কথাটা মানতে। তাই তো আজ এই পরিস্থিতিতে এসে পড়েছি। এখন আমার কি করা দরকার? বলেই সে কান্নায় ভেঙে পড়ল। কাকে বিশ্বাস করেছিল সে? বাবা নামক মানুষটার কথা সে এতটা অবজ্ঞায় উড়িয়ে দিয়েছিল। এখন কার জন্যই বা কষ্ট পাচ্ছে সে? যে মানুষটা তাকে সবার সামনে কথা শোনাতে ছাড় দেয়নি, সে মানুষটার জন্য তার কষ্ট কেন হবে? যেটার দায়ভার অনুর নয়, সেটার দায় অনু কেন নিবে? ওই দিনের ঘটনাটা দ্বিতীয়বার মনে পড়তেই অনুর নিজের জন্য মায়া হলো। তার মনের অন্তরস্থলে ভালোবাসাগুলো ঘৃণারূপে ফিরে আসতে লাগলো। চলবে ইনশাআল্লাহ। চৈত্র শেষে। নাজমুন বৃষ্টি। পর্ব ৩। ক্ষুধায় অনুর পেট চৌ চৌ করে উঠল। এখন বাজে বেলা ১২টা। আজ সে তার পছন্দের রান্না করেছিল। তাই তো পেট পুড়ে খাওয়ার জন্য সকালের নাস্তাটাও করা হয়নি। অনুর একটা অভ্যাস, সে ক্ষুধা পেটে থাকতে পারে না। যে কোনো মূল্যে তার ক্ষুধা নিবারণ করতে হয়। কিন্তু তবুও বিয়ের পরে সে এই অভ্যাসটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। বিয়ের শুরুতে প্রথম প্রথম আদিত্য অনেক তাড়াতাড়ি ঘরে ফিরত। কিন্তু পরবর্তীতে দিন বাড়ার সাথে সাথে আদিত্যর ফেরাটাও দেরিতে হতে শুরু করে। প্রথম প্রথম অনু জিজ্ঞেস করত, কিন্তু আদিত্য কোনো সঠিক জবাব দিতে পারত না। পরবর্তীতে অনু আর ঘাটত না। তার মনে হয়েছিল, হয়তো বেশি ঘাটলে সন্দেহ বাড়বে। এতে সংসারে দুঃখ বয়ে আনবে। তাই সে কোনো আশার মতো উত্তর খুঁজে না পেয়ে আর জিজ্ঞেস করত না। নিজেকে দমিয়ে নিত। ক্ষুধা পেট সহ্য করতে না পেরেও অনু আদিত্যর জন্য অপেক্ষা করত। শুকনো খাবার, মুড়ি বা কুকিজ খেয়ে সে ক্ষুধা নিবারণ করত তাৎক্ষণিক, যাতে আদিত্যর একা খাওয়া না লাগে। সারাদিন পরে আদিত্য অনেক রাত করে ফিরত। আর অনু রাতে আদিত্যর জন্য খাবার নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকত। কোনো কোনো সময় অনু আর অপেক্ষা করতে না পেরে টেবিলে হাতের উপর ওইভাবেই ঘুমিয়ে পড়ত। কথাগুলো মনে হতেই অনু একটা মলিন শ্বাস ফেলল। সাথে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। অনু দুহাত দিয়ে ভালোভাবে মুখ মুছে রুম ছেড়ে বেরিয়ে এলো। অনেকদিন ভালো আদর্শ বউ সাজা হয়েছে, কিন্তু আর না। এমনিতেও কারোর মনে আর নেই,
তাই আজকের দিনটি নিজের মতো করেই না হয় কাটাক। আজ অনু নিজের পছন্দের জিনিস রান্না করেছে। সে কেন না খেয়ে থাকবে? এই মাছ তো তার বাবাই তার জন্য পাঠিয়েছে। তবে কেন সে তার শখের মাছ ওদের জন্য রেখে দিবে? আনিস মিয়া অনুকে ফেলে কিছু খায় না। তার মন নাকি কোচকোচ করে। গত পরশুদিন উনি এসে একটা ইলিশ মাছ দিয়ে গিয়েছে। যদিও উনি মাছটা বাসায় গিয়ে রাখতে পারতেন, কিন্তু না। উনি জানেন, বাসায় নিয়ে গিয়ে অনুর জন্য রাখতে বলা হলে উনাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে, আর আড়ালে অনুর উপরও এর তির্যক প্রভাব পড়বে। এতে আরও কথা বাড়বে, যা উনি চাননি। তাই দুইটা নিয়ে সোজা অনুর শ্বশুরবাড়ির বাইরে থেকে একটা মেয়েকে দিয়ে গিয়েছেন। উনি অনুর শ্বশুরবাড়িতে ঢুকেন না, কারণ উনার মনে হয় অনুর উপর তার শাশুড়ির কড়া কড়া ভাষাগুলো উনি দেখে ফেললে মেয়েকে এখানে আর রাখতে মন সায় দিবে না, কিন্তু তার মেয়ে তো এখানেই সুখী। তাই উনি এদের মাঝে যাতে না পড়ে সেজন্য যা আনে মেয়েকে বাড়ির উঠান থেকেই দিয়ে চলে যেত। অনু আজ খুব স্বাদ করে মাছটা রান্না করেছিল। কিছুক্ষণ পরে হলে আদিত্য খেতে আসবে, আর এতে তার আদিত্যর ওই ঘৃণার মুখটা দর্শন করা লাগবে, তাই অনু আগেই নিজের জন্য নিয়ে আসতে এগিয়ে গেল। অনু নিজে রান্নাঘর থেকে মাছের পাতিল থেকে সবচেয়ে বড় পিসটা নিজের পাতে নিল। পিসটা নিতে গিয়ে তার খারাপ লাগা কাজ করল, কারণ অন্যদিন হলে এই পিসটা সে আদিত্যকে দেয়, কিন্তু আজ অনু জানে আজ ভাত তার গলা দিয়ে নামবে না, কিন্তু তবুও সে এমনভাবে প্লেটটা নিল যেন মনে হচ্ছে সে অনেক খাবে। অনু রান্নাঘরে থেকে চলে আসতে নিতেই দেখল তার শাশুড়ি আছিয়া বেগম ঢুকছে। অনু তাকালো। এই মানুষটা সে থাকাকালীন একটা কাজেও হাত দেয় না। রান্নাঘর তো দূরে, কিন্তু আজ একদম সোজা এখানে। উনার পিছু পিছু পরক্ষণে রিহিকে দেখতেই তার টনক নড়ল। রিহি এসে বলল, তুমি করো না ফুপি। আমি করব। আমাকে দাও। আমি নিয়ে যাচ্ছি ভাত টেবিলে। বলতে বলতে ঢুকতে নিতেই অনুকে দেখে চমকে গেল। আর আছিয়া বেগম তো আগে থেকেই ওখানেই ঠায় দাঁড়িয়ে রইলেন। বোঝাই যাচ্ছে উনারা কেউই অনুকে এই সময়ে এখানে আশা করেনি। দুজনের এভাবে তাকানো দেখে অনুর খারাপ লাগা কাজ করলেও সে সেটা ঠেলে আড়াল করে ফেলল। অনুর ভালো লাগলো এই ভেবে যে ওদের মন মতো সে নরম হয়নি। অনু বেশ টের পেল যে ওরা ভেবেছে অনু আজ কান্না করে সারাদিন রুমে বদ্ধ অবস্থায় থাকবে। তাই তো ওরা ওদের মনের ভাবনার উল্টোটা হতে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। বিস্ময় যেন কাটছেই না তাদের। তুমি আজ এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ যে? আছিয়া বেগমের মুখ বিকৃতি করে কথা বলার ধরনে উনি কি বোঝাতে চাইল তা অনু বেশ বুঝতে পারল। সে কি বুঝে আবারও পাতিলের দিকে ফিরে যেতে যেতে জবাব দিল, কি করব বলুন? আমাকে তো কেউ চায় না। তাই নিজেরটা তো নিজেরই খাওয়া লাগবে। বলেই সে তার প্লেটে পাতিল থেকে মাছের বড় মাথাটা আরেকটা বাটিতে নিয়ে ফেলল। আছিয়া বেগম ভেবেছিল অনু তাদেরকে দেখে প্লেট রেখে দিতে ফিরেছে, কিন্তু অনু তা না করে যখন পাতিল থেকে মাছের মাথাটা নেয় তখন আছিয়া বেগম দ্বিতীয়বারের মতো বিস্ময় হলেন। তার ভাবতে কষ্ট হচ্ছে, এটা অনুই তো। অনু প্লেট আর মাছের মাথার বাটিটা নিয়ে সামনের দিকে অগ্রসর হল। সে ইচ্ছাকৃতভাবে আছিয়া বেগমকে জিজ্ঞেস করল। তাকিয়ে রইলেন যে। আছিয়া বেগম অনুর প্লেটে মাছের মাথাটার দিকে ইশারা করে জিজ্ঞেস করল, তুমি এটা খাবে? হ্যাঁ, আমার বাবা এনেছে আর আমি খাবো না তা হয় নাকি? আমার বাবা তার মেয়ের জন্য এনেছেন, আর সেটা দিয়ে আমি না খেয়ে থেকে অন্যরা ফুর্তি করে খাবে, এটা তো হয় না। বলেই সে দুজনকে অবাক দৃষ্টিতে রেখে রুমের দিকে পা বাড়াল। শেষ কথাটা সে রিহির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই বলেছিল। এইবার তার একটু হলেও শান্তি লাগছে। মনের কথা বলে দিলে অনেক হালকা লাগে। মনে আর চাপ সৃষ্টি হয় না। কিছুটা হলেও নিজেকে মুক্ত মনে হয়। আছিয়া বেগম বিস্ময়ে হা হয়ে গেলেন। যে তার ছেলেকে এক মুহূর্তের জন্য ছাড়া করে না সে আজ নিজে আগে খেয়ে নিচ্ছে। তাও বা একদম ভালো পিসটা নিয়ে। এটা তার হজম হচ্ছে না। রুমে গিয়েই অনু মাছের বড় পিস আর মাথাটার দিকে তাকিয়ে রইল। বিয়ের এই 2 বছরে সে কোনোদিন মাছের বড় পিস আর মাথাটা নিজের প্লেটে নেয়নি।
আদিত্যকে বড় পিস দেওয়ার পাশাপাশি শাশুড়িকে মাছের মাথাটা দিত, যাতে সে আদর্শ বউ হতে পারে। তবুও যখন শাশুড়ির মন পেল না তখন এসব করে তো আর লাভ নেই। কতই না ভালো বউ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই হতে পারল না। অনুর নিজের উপর রাগ হলো। সে ব্যর্থ হয় জেনেও বারবার একই কাজ করত, কারণ ভেবেছিল হয়তো এটাই তার স্থায়ী ঠিকানা। যত তাড়াতাড়ি আপন করে নিবে তত তারই ভালো। সে ভেবেছিল আদিত্যর পাশাপাশি তার শাশুড়িও একদিন তাকে কাছে টেনে নিবেন। তাই তো বারবার ওদের চোখে ভালো হওয়ার চেষ্টা করত, বাধ্য মেয়ে হয়ে থাকত। আর আজ যখন কাছেরটাই পর হয়ে গেল, তাহলে তার তো এসব করার আর মানে হয় না। এতদিন যাবৎ এসব করার জন্য তার নিজের উপর ঘৃণা হলো। অনুর এখন নিজের জন্য তীব্র আফসোস হচ্ছে। চলবে ইনশাআল্লাহ।